नमो বলতে तच्च বল भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের কতটুকু পর্যন্ত ক্লাস চলছিল? আমরা কালকে ওই চারি মহাভূত নিয়ে আলোচনা করছিল, আজকেও করবেন দেখি। যেটা 6 নম্বরের এক ব্যবস্থাপন, এটা উপাসক দীপেন বাবু, আসা নাই না? আসক্তিমুক্ত করার জন্য যে 40 প্রকার সমত ভাবনা বা কর্মস্থান রয়েছে, তার মধ্যে এক ব্যবস্থাপন ভাবনা বলতে চতুর্ধাতু ব্যবস্থাপন ভাবনা অর্থাৎ 4টি মহাভাব বা উপাদান বিশ্লেষণ বোঝানো হয়েছে। এই 4 মহাভাবের মাটি, জল, অগ্নি, বায়ুর মধ্যে প্রথম এবং সবচেয়ে মূল স্থূল উপাদানটি হলো পটভী ধাতু বা ক্ষিতি উপাদান। নিচে পটভী ধাতুর গভীর অর্থ এবং এটি বোঝার সুস্পষ্ট ধারণা দেওয়া হলো। পটভী ধাতু কি এবং এর মূল স্বভাব। সহজ কথায় পটভী ধাতু মানে কেবল বাইরের সাধারণ মাটি নয়। বৌদ্ধ দর্শন অনুযায়ী পটভী ধাতুর আসল অর্থ হলো কর্কশত্ব বা বিস্তার। এর প্রধান লক্ষণ হলো কঠিনত্ব বা মৃদুত্ব। কোন বস্তুর মধ্যে যে গুণটির কারণে সেটি শক্ত, নরম, ভারী, রুক্ষ বা মসৃণ মনে হয় এবং যা অন্য উপাদানগুলোকে নিজের উপর আধার বা ভিত্তি দেয়, তাহাই পটভী ধাতু। পটভী ধাতুর 3টি মূল বৈশিষ্ট্য দিয়ে একে চেনা যায়। লক্ষণ: কঠিনত্ব বা প্রতিষ্ঠান, এটি অন্য ধাতুর আধার হিসেবে কাজ করে। রস, আধার ভাব, অর্থাৎ এটি বাকি 3 ধাতুকে অর্থাৎ আপ ও তেজ ও বায়ু ধরে রাখে। প্রচ্ছুপট্টন বা প্রকাশ, গ্রহণ করা বা বিস্তার লাভ করা। আমাদের চেতনায় এটি ভারী বা বাধাপ্রাপ্তি হিসেবে প্রকাশ পায়। পটভী ধাতুর প্রকারভেদ: আভ্যন্তরীণ ও বাহ্যিক। পটভী ধাতুকে মূলত দুভাগে ভাগ করে ভাবনা করতে হয়, যাতে আমাদের এই শরীরের প্রতি মোহ কেটে যায়। অভ্যন্তরীণ পটভী ধাতু আমাদের শরীরের ভেতরের অংশ। আমাদের শরীরের যে অংশগুলো
শক্ত, কর্কশ এবং যা ধরে রাখা যায় সেগুলোই অভ্যন্তরীণ পটভী ধাতু। বৌদ্ধ শাস্ত্রে শরীরের 20টি অংশকে পটভী ধাতুর অন্তর্গত করা হয়েছে। এগুলো হলো মাথা, চুল, লোম, নখ, দাঁত, চামড়া। এই 5টিকে ত্বচ ত্বচপঞ্চ বলা হয়, যা প্রাথমিক ধ্যানে খুব গুরুত্বপূর্ণ। মাংস, স্নায়ু বা শিরা, হাড়, হাড়ের মজ্জা, প্লীহা, হৃদয়, যকৃৎ, লোমক, ফুসফুস, অন্ত্র, অন্ত্রকুঞ্জ, উদরস্থ খাদ্য, মল, মস্তিষ্ক। বাহ্যিক পটভী ধাতু অর্থাৎ বাইরের জগতের অংশ। আমাদের শরীরের বাইরে যা কিছু শক্ত বা আধারযুক্ত, যেমন মাটি, পাথর, পাহাড়, গাছপালা, লোহা, সোনা বা যে কোনো কঠিন বস্তু, পটভী ধাতুকে যেভাবে অনুধাবন বা বুঝতে হবে। চতুর্ধাতু ব্যবস্থাপন ভাবনায় পটভী ধাতুকে কেবল নাম জানলেই হয় না, ধ্যানের মাধ্যমে অনুভব করতে হয়। একে বোঝার উপায় নিচে দেওয়া হলো। আমি বা আমার ধারণা ভাঙা। আপনি যখন আপনার হাত স্পর্শ করছেন এবং শক্ত অনুভব করছেন, তখন ভাবুন এটা কোনো আমার হাত নয়, এটা কেবলই পটভী ধাতুর কঠিন স্বভাব। চুল, নখ বা হাড়গুলো আসলে প্রকৃতির উপাদান, যা সাময়িকভাবে এক জায়গায় জমা হয়েছে। পরিবর্তনশীলতা দেখা। পটভী ধাতু সবসময় এক থাকে না। বেশি চাপে এটি আরো শক্ত হয়, আবার তাপে নরম হতে পারে। শরীর বুড়ো হলে হাড় ক্ষয় হয়, চামড়া কুঁচকে যায়, অর্থাৎ এর কোনো স্থায়ী সত্তা নেই। লক্ষণ অনুধাবন। ধ্যানে বসার পর শরীরের ভেতর যেখানে যেখানে ভারী ভাব, টান, শক্ত ভাব বা স্পর্শের অনুভূতি হচ্ছে, সেটিকে পটভী ধাতু হিসেবে নিরপেক্ষভাবে দেখা। একটি সহজ উপমা, যেমন একটা মাটির পুতুলকে ভাঙলে শেষ পর্যন্ত কেবল মাটি পড়ে থাকে, কোনো মানুষ থাকে না। ঠিক তেমনি এই শরীরটাকে যখন চুল, নখ, চামড়া, হাড় এভাবে পটভী ধাতুর উপাদান হিসেবে আলাদা করে দেখা হয়, তখন শরীরের প্রতি যে অন্ধ আসক্তি বা আমি, আমার অহংকার, তা দূর হয়ে চিত্ত শান্ত হয়। এটাই পটভী ধাতু ভাবনার মূল উদ্দেশ্য। পটভী ধাতুর এই সুস্পষ্ট ধারণাটি জানতে। অমিতা বড়ুয়া, তাহলে তো এখানে পুরো কমপ্লিট হয়েছে। একটা পরে কমপ্লিট হওয়ার মতো আসলে না, আমরা এটা 4টা একে একে দেখাই। দীপেন বাবু, এটাতে আপনার কি উপলব্ধি হয়েছে পটভী ধাতু সম্পর্কে একটু বলেন তো। অর্থাৎ বলতে পটভী ধাতু হচ্ছে গিয়ে শক্ত, নরম, ভারী, রুক্ষ, এই ধরনের মানে যেসব গুণ আছে আর কি, এগুলো হচ্ছে গিয়ে পটভী ধাতু। আর এগুলো বাহ্যিক ভাবে এবং আমাদের শরীরের বাইরের বা অভ্যন্তরীণ যেসব বিষয় আছে, এগুলোর মধ্যে এই ধরনের গুণাবলী সম্পন্ন যেসব মানে বস্তু বা পদার্থ আছে, এগুলো সবগুলো হচ্ছে পটভী ধাতু। তো এইখানে যে মানে আমরা যেটা আমাদের শরীরকে আমি বা আমার বা আত্মার ধারণা যেটা আসতেছে, এটা আসলে ওই পটভী ধাতুর ইয়ার কারণে হচ্ছে আর কি। মানে মানে হাত, এটা এটা যে শক্ত ভাব বা যে কঠিন বা ভারী বা যে ভাবটা পাচ্ছি, এগুলো আসলে পটভী ধাতুর গুণাবলী। এটা প্রকৃতির উপাদান, এটা মধ্যে কোনো আমি বা আমার বলতে কিছু নেই। আনতে আর কারো এরকম কিছু উপলব্ধি হয়েছে পটভী ধাতু পড়তে পড়তে? তাই আমি একটু বলবো। বলেন। আচ্ছা, এখানে মানে পটভী ধাতু হচ্ছে যে এখানে মানে আমরা যেটা জানি কঠিনতা, কোমলতা, মাটি এবং অথবা কঠিন পদার্থ। তো এখানে মানে যেমন এখানে তো দীপেন বললো, তো এখানে শক্ত যে আমরা শক্ত, নরম, ভারী, এগুলো যে আমাদের যে একটা অনুভূতি হয়, এগুলো সব মানে পৃথিবী ধাতুর
পৃথিবী ধাতুর মৌলিক গুণের কারণে এগুলো এই পদার্থ এটা উপাদানগুলো সৃষ্টি হয়। তো আমরা যদি এখানে যদি আমরা যদি মানে ভাবনায় অথবা বসি অথবা আমাদের হাত নাড়াচাড়া করতেছে, ভারী লাগতেছে, মানে এইভাবে যখন লাগতেছে, তখন এখানে এটা তো আমাদের এটা সবগুলো ওই পৃথিবী ধাতুর কারণে মানে এটা মানে সম্ভব হচ্ছে। এখানে আমার আমার বলতে আমি বা আমার বলতে এখানে কোনো মানে ইয়া নাই, এগুলো কার্যকারণ নিয়মে মানে হচ্ছে। আর কেউ কিছু বলবেন? উপাদান প্রকাশ, সংগ্রহ বা সংহতি, অর্থাৎ পটভী ধাতুর শুষ্ক কণাগুলোকে একসঙ্গে ধরে রেখে একটা আকার দেওয়া। একটি সুন্দর উপমা, আপনি যদি শুকনো আটা বা ময়দা হাত দিয়ে ধরেন, তা ছড়িয়ে যাবে, এটা হচ্ছে পটভী ধাতুর শুষ্ক রূপ। কিন্তু তাতে কিছুটা জল দিলে তা মন্ড পাকিয়ে একতলা হয়ে যায়। এই যে আটার কণাগুলোকে জল একসাথে ধরে রাখলো, এই ধরে রাখার শক্তি বা বন্ধন স্বভাবটাই হলো আপধাতু। আপধাতুর প্রকারভেদ, অভ্যন্তরীণ ও বাহ্যিক। পটভী ধাতুর মতো আপধাতুকেও ভাবনা ও আসক্তি মুক্তির সুবিধার্থে দুভাগে ভাগ করা হয়। অভ্যন্তরীণ আপধাতু আমাদের শরীরের ভেতরের অংশ। আমাদের শরীরের যে অংশগুলো তরল, আঠালো, চুইয়ে পড়ে বা প্রবাহিত হয়, সেগুলোই অভ্যন্তরীণ আপধাতু। বৌদ্ধ শাস্ত্রে শরীরের 12টি অংশকে আপধাতুর অন্তর্গত করা হয়েছে। এগুলো হলো পিত্ত, হজমে সাহায্যকারী তরল; শ্লেষ্মা, কফ বা শরীরের পিচ্ছিল রস; পুজ, ইনফেকশনের ফলে তৈরি তরল; রক্ত, সারা শরীরে প্রবাহিত রক্ত; ঘাম, ত্বক দিয়ে বেরিয়ে আসা জল; মেদ, শরীরের চর্বির তরল বা আঠালো রূপ; অশ্রু, চোখের জল; বসা, ত্বকের নিচের তেলতেলে ভাব; লালা, মুখের ভেতরে থুতু বা লালা; সিংগানিকা, এটা মানে চিকনিকে বলতেছে আর কি; নাকের শ্লেষ্মা বা সর্দি; লসিকা, হাড়ের জোরের মধ্যবর্তী পিচ্ছিল তরল; মূত্র, প্রস্রাব। বাহ্যিক আপধাতু, বাইরের জগতের অংশ। আমাদের শরীরের বাইরে যা কিছু তরল বা বন্ধনযুক্ত, যেমন নদীর জল, সমুদ্র, বৃষ্টি, ফলের রস, তেলের তরল ভাব, এমনকি বাতাসের আর্দ্রতা, আপধাতুকে যেভাবে অনুধাবন বা বুঝতে হবে, ধ্যানের মাধ্যমে আপধাতুর স্বভাব অনুভব করার উপায়। বন্ধন ও আটালো ভাব লক্ষ্য করা। ধ্যানে বসে যখন আপনি মুখগহ্বরে লালা, চোখের আর্দ্রতা বা শরীরের ভেতরে রক্ত সঞ্চালনের প্রবাহ অনুভব করবেন, তখন ভাববেন এগুলো কোনো ব্যক্তি নয়, কেবলই আপধাতুর ধর্ম, প্রবাহ ও আর্দ্রতা দর্শন। তীব্র গরমে যখন শরীর দিয়ে ঘাম ঝরে, তখন আমার কষ্ট হচ্ছে বা আমি ঘামছি না ভেবে নিরপেক্ষভাবে দেখা যে অভ্যন্তরীণ আপধাতু তার স্বভাব অনুযায়ী বাইরে নির্গত হচ্ছে। অশুচি ভাব ও আসক্তি ক্ষয়। রক্ত, পুজ, মূত্র, থুতু, এই উপাদানগুলোর নাম শুনলে আমাদের মনে এক ধরনের বৈরাগ্য আসে। ধ্যানে যখন মানুষ বুঝতে পারে যে এই সুন্দর শরীরটা আসলে 12 প্রকার তরলের একটা পাত্র মাত্র, তখন শরীরের প্রতি রূপের অহংকার বা মোহ নিমেষেই কেটে যায়। সংক্ষেপে বলতে গেলে, পটভী ধাতু যদি শরীরের কাঠামো হয়, তবে আপধাতু হলো সেই কাঠামোকে জুড়ে রাখার সিমেন্ট বা আঠা। পটভী ও আপধাতুর এই মেলবন্ধন আশা করি বুঝছেন না, যেটা বুঝছেন সেটা ইয়ে করেন তো, বলেন তো। অর্থাৎ আপদার্থ হচ্ছে ওই পদার্থের একটা ওই যে তরল ভাব, মানে তরল অবস্থা, এটা হচ্ছে গিয়ে আপধাতু। তো এগুলো বাহ্যিক ভাবে এবং আভ্যন্তরীণ ভাবে এগুলো এগুলোর অস্তিত্ব আছে, এবং এগুলো এক প্রকার ওই
পটভি ধাতুর মতো এগুলো আমাদের শরীরে এটা এক ধরনের প্রাকৃতিক উপাদান, এবং এগুলো এগুলোর একটা ওষুধি ভাব পাওয়া যাচ্ছে, এবং এগুলো দিয়ে মানে আমাদের শরীর গঠিত আর কি। আর কেউ কিছু বলবেন? বলেন। তাহলে দেখা যায় মানুষের শরীরটা গঠিত হয় মানে মূলত ওই 42 প্রকার ধাতু দিয়া। প্রথমে সারি মহাভূত, আবার যদি তাপধাতুকে ভাগ করি ওই 4 প্রকার দেখা যায়। তাহলে মোট 42 প্রকার ধাতু নিয়ে আমাদের এই শরীরটা গঠিত। এরকম না মানতে? না, আচ্ছা এটা আমি পরে আলোচনা করতেছি, আমরা আগে 4টা শেষ করি। 4টা প্রত্যেকটা মনে রাখতে হবে, হ্যাঁ? এগুলো দীপনবাবু আলোচনা করতেছে, প্রত্যেকটা একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, একটার সঙ্গে একটা লিঙ্ক। আমি বারবার একটা একটা করে আলোচনা করতেছি না, যেগুলো আমরা আগে করছিলাম সেজন্য। উপাসক দীপনবাবু এর পরেরটা পড়েন। পৃথিবী কঠিনত্ব এবং আপবন্ধন ধাতুর পর চতুর্ধাতু ব্যবস্থাপন ভাবনার চতুর্থ উপাদানটি হলো বায়ু ধাতু বা বায়ু উপাদান। ধ্যানের দিক থেকে বায়ু ধাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে শ্বাস প্রশ্বাসের ধ্যান করি তা সরাসরি এই বায়ু ধাতুর সঙ্গে যুক্ত। নিচে বায়ু ধাতুর বিস্তারিত অর্থ ও তা বোঝার সুস্পষ্ট ধারণা দেওয়া হলো। বায়ু ধাতু কি এবং এর মূল স্বভাব। সহজ ভাষায় বায়ু ধাতু মানে কেবল বাইরের বয়ে যাওয়া বাতাস নয়। বৌদ্ধ দর্শন অনুযায়ী বায়ু ধাতুর আসল অর্থ হলো চলনশীলতা, প্রসারণ এবং স্তম্ভন, ধরে রাখা বা সোজা রাখা। এর প্রধান গুণ হলো এটি যে কোনো কিছুকে গতি দেয়, ঠেলে দেয় অথবা এক জায়গায় টান টান করে ধরে রাখে। বায়ু ধাতুর 3টি মূল বৈশিষ্ট্য দিয়ে একে জানা যায়: লক্ষণ, বিক্ষম্বন, স্তম্ভন বা টান টান করে ধরে রাখা, এবং চলন, গতিশীলতা বা চালনা করা। রস, সমুদহন, অন্য উপাদানগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঠেলে দেওয়া বা গতিশীল করা। পর্যুপট্টান, অভিহার, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া বা কম্পন তৈরি করা। একটি সুন্দর উপমা: একটি ফুটবল যখন হাওয়া ছাড়া থাকে তখন তা দলা পাকিয়ে থাকে, কিন্তু তাতে বাতাস পাম্প করলে ফুটবলটি টান টান, গোল ও শক্ত হয়ে যায়। এই যে বাতাস ফুটবলটিকে ভেতর থেকে ঠেলে টান টান করে রাখলো, এই ধরে রাখার শক্তি এবং ভেতরের চাপটাই হলো বায়ু ধাতু। বায়ু ধাতুর প্রকারভেদ: আভ্যন্তরীণ ও বাহ্যিক। ভাবনা করার সুবিধার্থে বায়ু ধাতুকেও অভ্যন্তরীণ ও বাহ্যিক এই 2 ভাগে ভাগ করা হয়। শরীরের ভেতর বায়ু ধাতুর 6টি প্রধান রূপ রয়েছে। অভ্যন্তরীণ বায়ু ধাতু আমাদের শরীরের ভেতরের অংশ। উদ্দঙ্গমা বাতা, যে বায়ু শরীরের ভেতর থেকে উপরের দিকে উঠে, যেমন ঢেকুর তোলা, বমি হওয়া, হেঁচকি বা কাশির উদ্রেককারী বায়ু। অধোগমা বাতা, যে বায়ু শরীরের নিচের দিকে নেমে যায়, যেমন অপান বায়ু বা মলমূত্র ত্যাগের সময় যে চাপ তৈরি হয়। উচ্চিশয়া বাতা, পাকস্থলী বা উদরের ভেতরের ফাঁকা জায়গায় যে বায়ু থাকে। কোষ্ঠাশয়া বাতা, অন্ত্র বা নাড়িভুঁড়ির ভেতরে যে বায়ু চলাচল করে, যা পেটে গুড়গুড় শব্দ করে। অঙ্গমাঙ্গানুসারীণ বাতা, সারা শরীরের শিরা এবং মাংসপেশির ভেতর প্রবাহিত বায়ু। এর কারণে আমরা হাত পা নাড়াতে পারি, রক্ত চলাচল করে এবং স্নায়বিক সংকেত বা সিগন্যাল আদান প্রদান হয়। প্রশ্বাস, আমাদের শ্বাস এবং প্রশ্বাস, এটি ধ্যানের সবচেয়ে চেনা বায়ু। বাহ্যিক বায়ু ধাতু বাইরের জগতের অংশ। আমাদের শরীরের বাইরে যা কিছু গতিশীল বা বাতাস, যেমন
মৃদু বাতাস, ঝড়, ঘূর্ণিঝড়, গাছের পাতার কম্পন, এমনকি ফ্যানের হাওয়া। বায়ু ধাতুকে যেভাবে অনুধাবন বা বুঝতে হবে। চতুর্থ ধাতু ব্যবস্থাপনায় বায়ু ধাতুকে অনুভব করার ব্যবহারিক উপায়। গতি ও চাপ লক্ষ্য করা। ধ্যানে স্থির হয়ে বসার পর যখন আপনি হাত বা পা নাড়ান, তখন অনুভব করুন এই নড়াচড়াটা আসলে মাংসপেশির ভেতরকার বায়ু ধাতুর চাপের কারণে হচ্ছে। আমি হাত নাড়াচ্ছি না। শ্বাসের স্পর্শ অনুধাবন। নাসিকার অগ্রভাগে বা ঠোঁটের উপর যখন শ্বাস ভেতরে ঢুকছে এবং বের হচ্ছে, তখন তার শীতল বা উষ্ণ ছোঁয়া এবং ভেতরের ধাক্কাটাকে নিরপেক্ষভাবে বায়ু ধাতুর স্বভাব হিসেবে দেখা। স্তম্ভন বা টানটান ভাব দেখা। সোজা হয়ে বসে থাকার সময় পিঠের মেরুদণ্ডে বা শরীরের যে একটা টানটান ভাব অনুভব হয়, তা হলো বায়ু ধাতুর স্তম্ভন স্বভাব। সংক্ষিপ্ত সারসংক্ষেপ। এই 4 মহাভাবের খেলাটি বুঝুন। পটভি ধাতু শরীরকে দিল কাঠামো, যেমন হাড় মাংস। আপো ধাতু তাকে আঠার মতো জুড়ে রাখলো, যেমন রক্ত রস। তেজ ধাতু তাকে উষ্ণতা দিয়ে বাঁচিয়ে রাখলো এবং হজম করালো। বায়ু ধাতু তাকে নড়াচড়া করার গতি দিল এবং সোজা করে ধরে রাখলো। এই 4টির কোনটি আমি বা আমার স্ত্রী আত্মা নয়, এগুলো কেবল প্রকৃতির কিছু নিয়ত পরিবর্তনশীল উপাদানের সমাহার। তাইলে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না একদম? আস্তে আস্তে হ্যাঁ বান্তে। আরেকটা পড়লে হচ্ছে, এটা তো দিয়ে দিয়েছি না শেষটাও? দেন নাই, 3টা গেছে। চতুর্ধাতু ব্যবস্থাপন ভাবনার যে উপাদানটি বাদ রয়ে গিয়েছিল তা হলো তেজ ধাতু বা অগ্নি উপাদান। বৌদ্ধ ধ্যানে পটভি, আপো ও বায়ুর মতোই এই তেজ ধাতুকেও গভীরভাবে অনুধাবন করতে হয়। নিচে তেজ ধাতুর বিস্তারিত অর্থ ও তা বোঝার সুস্পষ্ট ধারণা দেওয়া হলো। তেজ ধাতু কি এবং এর মূল স্বভাব। সহজ ভাষায় তেজ ধাতু মানে কেবল বাইরের জ্বলন্ত আগুন বা শিখা নয়। বৌদ্ধ দর্শন অনুযায়ী তেজ ধাতুর আসল অর্থ হলো উষ্ণতা বা শীতলতা। বিজ্ঞানের ভাষায় একে আমরা বলতে পারি তাপমাত্রা বা তাপ শক্তি। এর প্রধান কাজ হলো যে কোনো কিছুকে পরিপক্ক করা বা রূপান্তর করা। তেজ ধাতুর 3টি মূল বৈশিষ্ট্য দিয়ে একে চেনা যায়। লক্ষণ: উষ্ণত্ব বা গরম ভাব, বা শীতত্ব ঠান্ডা ভাব। বৌদ্ধ দর্শনে অতিরিক্ত তাপের অনুপস্থিতি বা শীতলতাকেও তেজ ধাতুরই অংশ মনে করা হয়। রস: পরিপাচন, অর্থাৎ যে কোনো কিছুকে পাকানো, হজম করা বা রূপান্তরিত করা। পচ্যুপট্টান: মদ্য বা মৃদুতা দান, অর্থাৎ নরম করা। এটি অন্য উপাদানগুলোকে শক্তি যোগায় এবং জড়তা দূর করে। তেজ ধাতুর প্রকারভেদ: অভ্যন্তরীণ ও বাহ্যিক। ভাবনা করার সুবিধার্থে তেজ ধাতুকেও অভ্যন্তরীণ ও বাহ্যিক এই 2 ভাগে ভাগ করা হয়। আমাদের শরীরের ভেতরে তেজ ধাতুর 4টি প্রধান রূপ রয়েছে। অভ্যন্তরীণ তেজ ধাতু আমাদের শরীরের ভেতরের অংশ। সন্তপ্পন তেজ, যে তাপ শরীরকে স্বাভাবিকভাবে উষ্ণ রাখে। এর কারণে আমাদের শরীর একেবারে ঠান্ডা বা বরফ হয়ে যায় না। জীবন তেজ, যে তাপের কারণে আমাদের শরীর ধীরে ধীরে জরাজীর্ণ বা বৃদ্ধ হয়। এটি আমাদের কোষ ও অঙ্গ প্রত্যঙ্গকে প্রতিনিয়ত ক্ষয়ের দিকে নিয়ে যায়। পরিদহন তেজ, তীব্র বা অস্বাভাবিক তাপ, যেমন জ্বর হলে শরীর যেভাবে পুড়ে যায়, কিংবা রাগ, শোক বা ভয়ের কারণে শরীরের ভেতর যে তীব্র গরম ভাব বা ছটফটানি তৈরি হয়। পাচক তেজ, আমাদের পরিপাকতন্ত্র বা পাকস্থলীর ভেতরের অগ্নি। আমরা যা কিছু খাই, পান করি বা চিবিয়ে গিলি, তা এই তেজ ধাতুর ফলে হজম হয় এবং রক্ত ও শক্তিতে রূপান্তরিত হয়। বাহ্যিক তেজ ধাতু বাইরের জগতের অংশ। আমাদের শরীরের বাইরে যা কিছু উত্তাপ বা আলো দেয়,
যেমন সূর্যের আলো, রান্নার আগুন, বিদ্যুতের তাপ কিংবা শীতকালের ঠান্ডা আবহাওয়া ও বরফ। তেজ ধাতুকে যেভাবে অনুধাবন বা বুঝতে হবে। চতুর্ধাতু ব্যবস্থাপনে তেজ ধাতুকে অনুভব করার ব্যবহারিক উপায়। তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা। ধ্যানে বসার পর শরীরে যেখানে যেখানে গরম বা ঠান্ডা অনুভূতি হচ্ছে, যেমন হাতের তালু, পায়ের পাতা বা শ্বাসের উষ্ণতা, সেটিকে কোনো আমি বা আমার শরীরের অংশ না ভেবে নিরপেক্ষভাবে তেজ ধাতুর স্বভাব হিসেবে দেখা। ক্ষয় ও রূপান্তর অনুধাবন করা। ক্ষুধা লাগলে বা খাবার হজম হওয়ার সময় পেটের ভেতরকার যে প্রক্রিয়া, তাকে পাচক তেজ ধাতুর কাজ হিসেবে লক্ষ্য করা। আবার সময়ের সাথে চুল পেকে যাওয়া বা চামড়া ঝুলে যাওয়াকে জীবন তেজর খেলা হিসেবে দেখা। অনিত্যতা দর্শন, ঠান্ডা লাগছে পরক্ষণে আবার গরম লাগছে, এই যে তাপমাত্রা প্রতিনিয়ত পাল্টাচ্ছে, এর মাধ্যমে বোঝা যে তেজ ধাতু নিজে ক্ষণস্থায়ী এবং এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। 4 মহাভাবের পূর্ণাঙ্গ সমাপনী এক নজরে। এখন আপনার কাছে 4 মহাভাবের চতুর্ধাতু চিত্রটি সম্পূর্ণ পরিষ্কার। পটবী ধাতু শরীরের কঠিনত্ব ও কাঠামো, আপধাতু শরীরের বন্ধন ও তরল প্রবাহ, তেজ ধাতু শরীরের উষ্ণতা, শীতলতা ও হজম ক্ষমতা, বায়ু ধাতু শরীরের গতি, চলন ও টান টান ভাব। এই 4 উপাদান প্রতি মুহূর্তে একে অপরের উপর নির্ভর করে এই শরীরটাকে টিকিয়ে রেখেছে। এর মধ্যে আলাদা করে কোনো আমি বা স্থায়ী আত্মা নেই। এই সত্যটি ধ্যানে উপলব্ধি করা হলো চতুর্ধাতু ব্যবস্থাপন ভাবনা। 40 প্রকার সমত ভাবনার এই এক ব্যবস্থাপন ভাবনা। আনতে ঠিক আছে, তাহলে এখানে যেগুলো সহজ সহজ ব্যাপার আছে এগুলো সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমি একটা শুধু পয়েন্ট বলবো, ওটা দিয়ে আপনারা পুরোটা 4টা ধাতু সম্পর্কে একটা ধারণা আপনাদের আসতে পারে। যেটা শুধু খেয়াল করেন, আমরা যেগুলো পড়ে আসছি এগুলো প্রয়োজনে আপনারা বারবার রিপিট করবেন, পরে আমার এই কথাটা মিলাবেন। আমরা পটবী ধাতু কোন একটা কঠিনতা বা কোমলতা, কোন একটা পদার্থের যে অবস্থা, এটার মধ্যে আকার, আয়তন, পরিধি, এটাকে মোটামুটি আমরা পটবী ধাতু বলতেছি। আমাদেরকে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে চাউলের গুঁড়ি বা আটার গুঁড়ির পাউডার। এগুলো এমনি শুষ্কভাবে যখন রয়, এগুলো একটার সঙ্গে একটা জোড়া লাগে না। যখন পটবী ধাতুর সঙ্গে মিশ্রিত করে এটা দলা পাকায় যায়। তাহলে না, আপধাতুর সঙ্গে মিশ্রিত হইলে, আপধাতু না থাকলে পটবী ধাতু কি দলা পাকাইতো না? না, কখনো দলা পাকাতো না। এবং যে ক্ষুদ্র অংশ চাউলের গুঁড়ি বা আটার গুঁড়ির যে ক্ষুদ্র অংশ, একটা কণা, ওই একটা কণাও জোড়া লাগার জন্য, জোড়া লেগে থাকার জন্য ওখানেও পটবী ধাতু, আপধাতু আছে। ওটাকে আরো 1000 ভাগ করেও বিভক্ত করলেও ওখানে এই আপধাতু আছে। আপধাতুর কারণে এটা বন্ধন, জোড়া লাগতেছে। আচ্ছা, টোটালি যদি আমরা এবার আপধাতু নাই বলে চিন্তা করি, এই যে রূপখণ্ডের বা বস্তুখণ্ডের জোড়া লাগানো ভাব আর আছে কি দীপেন বাবু? নাই ভান্তে। যদি না থাকে পদার্থ বলে কোনো কিছু আর আছে কি? পৃথিবীতে দৃশ্যমান আর কোনো আছে, আর কোনো কিছু আছে কি? যেগুলো বুঝছেন এগুলো বলেন, তারপর আমি আবার রিপিট করে দেব। ভান্তে, এই ক্ষেত্রে পটবী ধাতু, আপধাতু মানে শুধুমাত্র এমন না যে কি শুধু আপধাতুর কারণে দৃশ্যমান
পদার্থ দেখা যাচ্ছে এরকম না, বাকিগুলো এখানে যুক্ত আছে। বাকিগুলোর কারণ কথা যে পরে যুক্ত না আসতেছি, একটা একটা বুঝেন আগে। হ্যাঁ এটা মানতে এটা এটা বুঝছেন কিনা? মানে হ্যাঁ মানতে পটভীদাত আপদার্থ না থাকলে এই যে আটার গুড়ির ছোট একটা কণা, যেটা আমরা হয়তো এটাকে আরো 1000 ভাগ করলে অনুবীক্ষণ দুর্বীক্ষণ কত কিছু যন্ত্র দিয়ে দেখতে হবে, ওটাকে আরো ভাঙাভাঙি করলে ওই ছোট যে অবস্থা আছে ওটাতেও এগুলো আছে। এই চারে মহাভূত বা এই আপদার্থ দিয়ে বন্ধিত হয়ে আছে বলেই ওই অংশটা আমরা দেখতে পাই ওইভাবে। হুম, সেই অংশ এর মধ্যেও যদি এই আপদার্থ না থাকে, তাহলে এভাবে না থাকতে না থাকতে কোনো রূপকণার অস্তিত্ব বা পদার্থ কণার অস্তিত্ব আর কোথাও কোনোভাবে পাওয়া যাবে কি, পাওয়া সম্ভব কি আপদার্থ না থাকলে? বুঝছেন? হ্যাঁ মানতে বুঝতে পারছি। মানে ছোট্ট যে আটার কণাটার কথা বলছেন, বেশি সূক্ষ্মর দিকে না যাই আমরা। আটার কণাটা আটায় না পরে দলা ফাঁকে যাবে, এটা পানি দিলে দলা ফাঁকে যাবে, এটা বলতেছি। কিন্তু ওই ছোট্ট যে কণা আছে ওইখানেও কি আছে? আপাতত আছে। ওই ছোট্ট কণা যে দৃশ্যমান হয়েছে আমাদের কাছে, আটার ছোট্ট কণা, ওই ছোট্ট কণার মধ্যেও এই আপধাতুর গুণাবলী আছে বলে ওই ছোট্ট কণার মতো হয়েছে। যে ওটা না থাকলে ওই অবস্থাও দৃশ্যমান হইতো না। এবার এটাকে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম করেন, এটাকে মনে করেন আরো 1000 ভাগে বিভক্ত করেন, 1000 ভাগের এবার 1 ভাগের মধ্যে দেখেন ওটা না থাকলে এইভাবে করতে 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 তাহলে দেখা যাবে যে এক পর্যায়ে আপদার্থ না থাকলে তো এই পদার্থ নামক কোনো কিছু আর দৃশ্যমানও হবে না, আর পদার্থ নাই বলেই বলতে হবে, নাই বলে বলতে বাধ্য। এদূর পর্যন্ত এই দুইটা ধাতুর সমন্বয়, এটা এদূর পর্যন্ত বুঝছেন কি? হ্যাঁ মানতে আপদার্থ নাই তো তাহলে বোঝা যাচ্ছে যে কি পুরা রূপই নাই বা পদার্থই নাই বলে প্রমাণিত হলো। আচ্ছা, এরপর হচ্ছে যে তেজ, এই পদার্থ হিসাবে দেখা গেলে ওখানে পদার্থর এই কণা যত ছোট হবে হোক, যত যেভাবে ছোট হবে হোক, একটা নির্দিষ্ট তাপমাত্রা, তাপ ক্ষমতা, তাপ বা উষ্ণতা বা শীতলতা, যে কোনো একটা তাপ আছে, অনুভব করতে পারি আমরা বড় জিনিসের মধ্যে। বড়টা এই যেমন টেবিলে আমি হাত রাখছি, এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা আমি অনুভব করতেছি বড় হইলে। এইভাবে প্রত্যেকটা ছোট্ট থেকে ক্ষুদ্রানো অবস্থা প্রত্যেকটার মধ্যেই এই তাপমাত্রাটা আছে, হয়তো ওটা অনুভব করার ক্ষমতা আমাদের হাতে নাই, হয়তো সূক্ষ্ম বিষয়গুলো আমরা অনুভব করতে পারি না। যেমন এখানে এখনো কত দেখবেন যে কত পোকামাকড় আছে, বেশি ক্ষুদ্র যে এগুলোর অনুভব করতে পারতেছি না, একটু বড়সড় হইলে তো খাদ্যই চুলকায়, নানা কিছু হয় না, যেটা আমরা অনুভব করতে পারি পরে, কিন্তু অতি ক্ষুদ্র হইলে এগুলো অনুভব করতে আমরা পারি না। ঠিক একইভাবে এই তাপমাত্রা সূক্ষ্ম বিষয়ে সূক্ষ্মভাবে আছে, কিন্তু নাই না, আছে অবশ্যই আছে, সেটা অনুধাবন করার জন্য আমাদের অতটুকু হাতের সেন্সর নাই। তারপর হচ্ছে বায়ুধাতু। বায়ুধাতু হচ্ছে গতিশীলতা, কম্পনতা, এটা প্রত্যেকটা ধাতব পদার্থের মধ্যে দুইভাবে আমরা এটা দেখেছিলাম। এক হচ্ছে যে এগুলো যেহেতু ছোট্ট ক্ষুদ্র অনুপরমাণু, আর আমরা ভৌতিক পরিভাষায় বলি কলা, এগুলোকে উদাহরণস্বরূপ আমরা মার্বেল বলছিলাম। আর মার্বেলগুলো গ্লাসে নিলে গ্লাসের মধ্যে যেমন আরো আমরা পানি ঢুকাইতে পারি, এক গ্লাস মার্বেল নিলাম, পানি ঢাললে এখানে পানিও কিছু ঢুকছে আরো। ঠিক একইভাবে ওই পদার্থ কণাগুলো যে জায়গাতে যেখানেই থাকুক না কেন, ওখানে কিছু ক্ষুদ্র এরকম জায়গা থেকে যায়, খালি জায়গা, ফাঁকা জায়গা এরকম থেকে যায়।
এখানে এই বায়ু ধাতুর ব্যাপার সেখানেও আছে, আকাশ ধাতুও সেখানে আছে, খালি জায়গা আকাশ ধাতু, যদিও বা আমরা আকাশ ধাতু এখানে হিসাব করি না, এটা অটোমেটিক সবসময় থাকে এটাইও। এবং এগুলোর মধ্যে একটা গতিশীলতা আছে, এটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের মধ্যেও গতিশীলতার একটা বিষয় আছে। আমরা লৌহখণ্ডের মধ্যে সেটা অনুভব করতে পারি না, যদি এটা লৌহকে গলাই তখন আমরা এটার ছুটাছুটি দেখি, নড়াচড়া দেখি, গলাইলে এগুলো লড়ে, নড়াচড়া করে, আপনারা দেখবেন উতরাই পট 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 করে ফুটে ভাতের মতো আর কি, তরকারির মতো করে। তাহলে আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, পঠবী ধাতু, এই ধাতবীয় গুণাবলীগুলো বোঝা গেল কি? আমরা এমনি নর্মালি মনে করতে পারি পঠবী নামক কিছু একটা তো এমনি আছে, এগুলোর মাধ্যমে কার্যক্রম হয়ে হচ্ছে আর কি। আপধাতু নাই যদি চিন্তা করি, তাহলে পঠবী ধাতু নামক কোনো কিছু আর পৃথিবীতে বা কোথাও জগতের মধ্যে আছে কি? দীপেন বাবু এই কথাটা বুঝে গেছে এমনি শুধু আপধাতু নাই, তাহলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, পুরো জগতের মধ্যে আর কোনো পদার্থ আছে এমন চিন্তা করতে পারা যায় কি আর? না, একটা বুঝলে ওগুলো সোজা, ওই দুটোটা সোজা আছে। এবং খুব সহজ, আর এই চারটা পড়াতে এই কথাটা বোঝার জন্য অত্যন্ত সুযোগ হয়েছে। চারটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। ওখানকার ওই চারটা পড়ার সময় কিছু বুঝেন নাই এমন কোনো ঘটনা আছে? এগুলো যখন দীপেন বাবু রিডিং পড়ছিলেন তখন বুঝেন নাই বা পরেও আর বুঝবেন না, এরকম কোনো ঘটনা আছে? বামতে বুঝছি এগুলো। বামতে এখানে আমি একটা কথা বলতাম। বলে এই যে আমরা চারি মহাভূতের মধ্যে আমরা ওই রূপকলাপের মধ্যে এখানে অভিনিবার্য রূপের মধ্যে আমরা আরো চারটা বর্ণ, গন্ধ, রস, গুদ এগুলো দেখছি না? তো এগুলো কি এগুলোর যে এগুলো তো আলাদা করা যায় না, এগুলো তো একসাথে উৎপন্ন হয়, একসাথে আবার মানে ইয়ে হয়, একসঙ্গে উৎপন্ন হয়, একসঙ্গে বিদ্যমানও থাকে, আবার একসঙ্গে মানে উৎপন্ন হয়। কিন্তু এখানের মধ্যে চারি মহাভূতের মধ্যে বর্ণগন্ধ, রস, ওজ এগুলো কি এগুলো যে আমরা বায়ু ধাতু, তেজ ধাতু এগুলো করছি, এগুলোর সাথে কি এগুলো সংমিশ্রণ আছে? বর্ণ, গন্ধ, রস, ওজ এগুলো কিচ্ছু না। এই চারি মহাভূতের যৌথ সমন্বয় ঘটার সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে ও চারটা বিষয় দেখা যায়। আশা করে বুঝতে পারছেন। এই চারটা জিনিস জড়িত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক ভাবে ওই চারটা দেখা যায়। বর্ণ, একটা কালার এসে যাবে, যে যেমন হোক একটা কালার চলে আসবে, কালার, বর্ণ। তারপরে একটা গন্ধ, এটা অতি সূক্ষ্ম বিষয়ে আমাদের নাক অতটুকু সেন্সরেবল না, অতটুকু ধারণ ক্ষমতা নাই, নিতে পারবে না ছোট জিনিসের। আমরা বড় হইলে একটু গন্ধটা পাই। রস, জিহ্বায় দিলে এর এক ধরনের একটা রসের একটা ব্যাপার, তিতা মিঠা এটা সেটা নানা জাতীয় স্বাদের একটা ব্যাপার অবশ্যই আসবে। হয়তো আমাদের জিহ্বাতে অতটুকু পাওয়ার না থাকলে ওই ছোট্টখাটো বিষয়ে রস অনেক সময় আমরা আস্বাদনগুলো নিতে পারি না বা এটা অনুভব করার মতো অবস্থা থাকে না। তাপের কথাও বললাম কিছুক্ষণ আগে। বর্ণ, গন্ধ, রস, ওজ। ওজ মানে হচ্ছে ভিটামিন বা শক্তি। ওই প্রত্যেকটা পদার্থে এরকম একটা শক্তি, এই চারটা বিষয় মিলে একটা শক্তির একটা ব্যাপার তৈরি হয়। যে শক্তি আমাদের
পুরো দৈহিক কার্যক্রম, এই যে হার্টবিটের কার্যক্রম, এই যে আমাদের প্রত্যেকটা জায়গায় যে অক্সিজেনগুলো প্রবাহিত হয়ে এটা কার্যক্রম পুরো শরীরকে জীবিত সঞ্জীবিত রাখে। এই কার্যক্রমগুলো পরিচালিত হয় এবং এই যে ক্রিয়া বিক্রিয়া পুরো মানব দেহ বলে কথা নয়, এমনিও পুরো বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে পুরো জায়গাগুলোর মধ্যেও এই প্রকৃতির উপাদানগুলোর কারণে নানা বিক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো এক প্রকারের শক্তি না, এই ওজ শক্তি বা ভিটামিন, এটা বিভিন্নভাবে রূপান্তর হয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কারণ বলতে এই প্রকৃতিগত কারণে নানাভাবে এগুলো রূপান্তর হচ্ছে, এইগুলো শক্তি বা ওজ বলা হয়। এটা বৌদ্ধিক পরিভাষায় ভিটামিনও বলতে পারেন, আমরা মানব দেহের জন্য এটা ভিটামিন বা শক্তিও ওভাবেও বলি, ওজ। এটা সব জায়গাতে আপনি ওজ হিসাবেই লেখা পাবেন। তাহলে কত গেল? বর্ণ, গন্ধ, রস, ওজ, এই চারটার আলোচনা এখন বোঝা গেল কি? ওই চারটা যুক্ত হইলে মাত্র এই চারটা অবশ্যই থাকবে, ওটা এমনি নর্মালি কোনো বিষয় না, এগুলোও কোনো বিষয় না। ওই সাইডে যেমন কিছু নাই, আবার এই সাইডেও কিছু নাই। এই সাইডে আমি অপধাতুর সংমিশ্রণ না হইলে পৃথিবী ধাতু বা না কোনো পদার্থ দেখাই যাচ্ছে না। এটাই হচ্ছে যে অসারত্ব বিচার। এখানে যে আমরা পুরো নাম রূপকে শূন্য বলি, নামের মধ্যে ওইভাবে আমরা শূন্য বলে আসছি, রূপের মধ্যে এইভাবে শূন্য বলে, এই শূন্য কিভাবে বলি, কিভাবে এটা এই জন্য বলি যে চারিধাতু না বুঝলে আপনি রূপ বুঝতেছেন না। তার মানে নাম রূপ দুইটা বিষয় আমাদেরকে বেশি ভালোভাবে বুঝতে হবে। বনবান্ত এটা আমাদেরকে খুব বেশি বলতেন, বেশি জোর দিয়ে বলতেন, নাম রূপ না বুঝলে ও কি বিপাসনা করবে, নাম রূপ না বুঝলে বিপাসনার ও আশিক হয়েছে না, ও আও শিখে নাই, বুঝছেন? তো নাম রূপ বুঝতে হলে আপনাকে এই 52 প্রকার চৈতসিকের সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, এগুলো আপনাকে অতি সরল সহজভাবে নিজের মধ্যে উপলব্ধি করতে হবে। এবং বিশেষত এই চারি মহাভূত বা 28 প্রকার রূপ সম্পর্কে একটা মৌলিক একটা ধারণা আপনাকে অর্জন করতে হবে, আমাকে অর্জন করতে হবে। তাহলেই এটা বোঝা জানা সম্ভব, না হলে সম্ভব না। উপাসক দীপেন বাবু মানে পুরো সুস্পষ্ট হয়েছে কি? অমিতা বড়ুয়া নামটা হয়েছে, নামটা এখানে আমরা যে নামের মধ্যে এই যে 52 প্রকার চৈতসিক দেখছি, এখানে আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলো আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক গুলো এই 52 প্রকার এগুলোর মধ্যে সংমিশ্রণে মধ্যে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এখানে রূপের মধ্যেও আবার এই 28 প্রকার রূপের মধ্যে এখানে চারি মহাভূত, এই চারিটা মানে এগুলো এখানে মানে 28 প্রকার রূপের মধ্যে এগুলো ওতপ্রোত ভাবে মানে কার্যকারণ প্রত্যয় সহযোগে এগুলো মানতে মানে সংযুক্ত থাকে সবসময় এই চারি মহাভূত। না, সেখানে কিছু কথা আছে। হ্যাঁ, এটা ভূত উৎপন্ন বটে, চারি মহাভূত নাই, এরকম কিছু ঘটনা আমরা দেখেছিলাম। এবার পুনরায় যখন আসবে ব্যাপারটা খেয়াল রাখবেন, ভূত উৎপন্ন অর্থাৎ চারি মহাভূত থেকেই উৎপন্ন বটে, হ্যাঁ, কিন্তু চারি মহাভূত সেখানে তখন নাই। 28 প্রকার রূপ যেগুলো আছে হ্যাঁ, সেখানে এগুলো চারি মহাভূত উৎপন্ন বটে, কিন্তু চারি মহাভূত নাই। এটা আমরা পরের ক্লাসে দেখতে পারবো। উপাসক পুতুল বাবু,
বানতে বুঝা যায়, বানতে বুঝতে পারছি বানতে। উপাসিকা লিপিকা বড়ুয়া। উপাসিকা লিপিকা বড়ুয়া ওই তো নাই। উপাসিকা শিল্পী বড়ুয়া পড়ছেন? এগুলো পড়ার সময় আপনিও এই চারটা পড়েছিলেন? পড়ছি বানতে। শুধু যে আমার কথা শুনলে বুঝে যাবেন এটা কিন্তু না, এটাও পড়তে হবে। আবার আমি যে ছোট্ট করে যে কথাগুলো বললাম এটার সঙ্গে এটা পুরো মানে খুব সূক্ষ্মভাবে ম্যাচিং করতে হবে। আমি জানি সহজ কিছু না। আমি প্রথম দিন দ্বিতীয় দিন আপনাদেরকে এটা, যে কোনো নতুন মানুষকে এটা মানে বলার পর্যন্ত কোনো ভাষা নাই। আপনাদের সঙ্গে আমি বারবার বারবার এটা হয়তো আবার বুঝাইতে পারবো, আবার বলতে পারবো। কোনো একটা নতুন মানুষকে এটা বলতে বলেন আমি পারবো না। আর কত ডেঞ্জারাস দেখছেন? মানে এই পর্যন্ত ওইভাবে না আসলে, সাজিয়ে গুছিয়ে না আসলে পটভি ধাতু, আপধাতু, বায়ু ধাতু, বলাও যাবে না। বিশ্বাসও পারবো না। বিশ্বাসের তো কোনো ব্যাপার না, আমিও বলতে পারবো না। বানতে 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 নির্বাণের জন্য এগুলো প্রয়োজন। হ্যাঁ, নির্বাণের জন্য কোন থেকে এগুলো দরকার। দেখেন দরকার কিনা চিন্তা করে দেখেন। নির্বাণ কখন হয়? নির্বাণ তিনটা বিষয় প্রমাণ করতে পারলে হয়। কোথায় কোথায়? নাম এবং রূপে। কি কি প্রমাণ করতে হবে আপনাকে? অনিত্য প্রমাণ করতে হবে। মনে প্রাণে হৃদয়ে হৃদয়ে যত কিছু দিয়ে হোক, যত যেমনি হোক, আপনাকে অনিত্য প্রমাণ করতে হবে। কোথায় কোথায়? নাম এবং রূপে। দুঃখ প্রমাণ করতে হবে। কোথায় কোথায়? নাম এবং রূপে। অনাত্মা প্রমাণ করতে হবে। কোথায় কোথায়? নাম এবং রূপে। তা আপনি এই চারি মহাভূতকে এতদিন চারি মহাভূত বলে জেনে আসছেন। মা চারি পটভি ধাতু না এটা? তো এখন পটভি ধাতুকে জিজ্ঞেস করলে ও বলবে যে মা আমার তো এখানে আপদার্থ না থাকলে আমার অস্তিত্ব নাই। এখনই সেটা আমরা প্রমাণ করলাম, এখনই সেটা প্রমাণ করলাম। তেজ ধাতু না থাকলে আমার অস্তিত্ব নাই, বায়ু ধাতু না থাকলে আমার অস্তিত্ব নাই। ও আরো তিনের সমন্বয়ে ও নাচানাচি করে যায়। পটভি ধাতু, বুঝছেন? এই চারটাই আমরা যে ধাতব কণাগুলো দেখতে পাই, ধাতব কণারই সৃষ্টি এই পৃথিবী, মহাপৃথিবী, সূর্য, মহাসূর্য, চন্দ্র, মহাচন্দ্র, তারা, মহাতারা, সব কিছু, গ্রহ, নক্ষত্র, সেই ক্ষুদ্রাণু ক্ষুদ্র সেই ধাতব কণারই সৃষ্টি। ওই ধাতব কণা চারি মহাভূতেরই সৃষ্টি, চারি মহাভূতেরই সমন্বয়ে উৎপত্তি বা সৃষ্ট। চারি মহাভূতের এক ভূতেরও অবর্তমানে আর এটা দেখা যায় না, নাই। এখানে অনাত্মা প্রমাণিত হয়। বানতে নির্বাণ যায় তাহলে কি অরহতে যেতে হবে না? অরহতের পরতে নির্বাণ। আপনার কথাতে মানুষে বুঝবে যে এটা বোধহয় কোনো একটা জায়গা, বোধহয় এখানে যাব, এটা করার পরে এটা একটা কোনো জায়গা, এমনটা মনে হচ্ছে। এটা একটা অনুভূতি, চিত্তের একটা বিষয়। চিত্তের লোভদেশ মোহশূন্যতা একটি অবস্থা, নাম হচ্ছে নির্বাণ। চিত্তের লোভদেশ মোহশূন্যতার অবস্থার একটি নাম হচ্ছে যে নির্বাণ। এটা কোনো জায়গা না, এটা কোনো ওরকম কোনো কিছু না, এটাকে উদাহরণ দেবার ওরকম কোনো ব্যাপার নাই। এটা পড়তে পড়তে এই অভিধর্ম চর্চা করতে করতে আপনার এই উপলব্ধিটা এসে যাবে আসলে নির্বাণটা কি, কেন এত জরুরি, কেন এত প্রয়োজন। তাহলে তাহলে বানতে বর্তমান সময় কি নির্বাণ যেতে পারবে মানুষ? এখন তারা কি অরহত হওয়ার সময়?
বুদ্ধ কিছু কিছু এরকম কিছু আইডিয়া দিয়েছেন আমাদেরকে হতাশ না হওয়ার জন্যে। বুদ্ধের ধর্মানুধর্ম যতক্ষণ পৃথিবীতে বিরাজমান থাকবে, এই ধর্মানুধর্ম যদি নিজে বুঝার কোয়ালিটি বা কেউ বুঝাই দেওয়ার কোয়ালিটি আর আমার বুঝার কোয়ালিটি এগুলো যদি থাকে, আমি যদি বুঝতে পারি বা এটা যদি কেউ যদি বুঝতে পারে, বুঝে এটা যদি কেউ আচরণ করে, আচ্ছা জগৎ কখনো অরহৎ শূন্য হবে না। এক। আবার অন্যদিকে নির্দিষ্ট একটা আয়ুষ্কালের কথাও বলেছেন। 5000 বছর পর্যন্ত এই বুদ্ধ শাসনের আয়ুষ্কাল। প্রত্যেকটা জিনিসের উত্থান এবং পতন আছে। আচ্ছা মানুষ এটা চর্চা না করতে না করতে, যেমন যেই যেই দেশে এটা চর্চা আমরা করি নাই ভালো করে, সেই সেই দেশের মধ্যে এটা অন্যরকম হয়ে গেছে। যেই যেই দেশের মধ্যে এটা চর্চিত হয় নাই, তারা সেই সেই বিষয় নিয়ে অন্যরকম একটা পরিবেশ ভুলে গেছে অন্ততরা। ভুলিয়ে গেছে। এটার কিছু অঙ্গ সংগঠনকে আমরা রেখে দিয়েছি, কিছু দানের কার্যক্রম, কিছু অন্যান্য কার্যক্রম, এগুলোকে আমরা প্রধান হিসেবে ব্যবহার করে ফেলতেছি, মনে করতেছি যে এটাই যেন প্রধান। কিন্তু মূল প্রধানের দিকে, মূল শিক্ষা দীক্ষার দিকে আমরা অনেক সময় সেটার আশেপাশেও নাই, সেটাতে অনেক দূরে। অনেক আমি দূরে আপনি সবার কথা একসঙ্গে বলছি। আচ্ছা তো সেজন্য আমাদের কাছে এগুলো পড়লে মনে হয় যে ও নির্বাণ তো বহুত দূরে। দূরে নয়, এটা আমি আজকে থেকে আমার মনকে পাল্টাই ফেললে একদম কাছে। এবং আপনি খেয়াল করে দেখেন, আপনি এখন থেকে যেই বুঝাগুলো স্টার্ট করেছেন, শুরু করেছেন, এই বুঝনের প্রক্রিয়া, বুঝাবুঝির প্রক্রিয়ার মধ্যে চলতে থাকলে এটা ধীরে ক্রমে উন্নত হচ্ছে। এটা কি আপনি খেয়াল করতেছেন? আমি খেয়াল করি, আপনি করবেন না? অবশ্যই করবেন। হ্যাঁ, এটা আপনি ক্রমে খেয়াল করতেছেন যে এটা ক্রমান্বয়ে আপনার চিত্ত কত ধারালো হচ্ছে, কত চৌকস হচ্ছে, কত উন্নত হচ্ছে, কত শ্রীবৃদ্ধ সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করতে পারতেন। তাহলে এটা এইভাবে যদি চলতে থাকে, চলমান থাকে, তাহলে নির্বাণদর্শী হব না, এটা কি বলা উচিত? অবশ্যই হবে। এটাই তো না? এটা তো প্রমাণিত কথা নাকি অপ্রমাণিত? ঠিক আছে, তাহলে আজকে আমরা এই চারি মহাভূত সম্পর্কে আরেকটু আলোচনা করলাম। আর এর থেকে আরো বিশদ প্রশ্ন, এটা আমি আগেই বলছি, পূর্বেই বলছি, এটা চারি মহাভূত বুঝতে হলে আপনার প্রশ্ন করতে হবে, আপনি কি বুঝছেন এটা আমাকে বলতে হবে। আপনার কথার ভঙ্গি দেখে আমি বুঝবো যে আপনার এখন এটা বুঝাবুঝি হয় নাই, ওই বিষয়টা আপনাকে বলা দরকার, আমি বলবো। যেমন আমাদের উপাসক পুতুল বাবু এখনই বললেন যে বান্তে নির্বাণ, তা আমি ওনার কথাতেই বুঝে গেছি যে কথা প্রশ্নটার মধ্যেই একটা কি আছে, মিস্টেক রয়ে গেছে। এটা অভিধর্ম শিক্ষা করতেছে ওই রকম উপযোগী, ওই মাপের উপযোগী কথাটা এখনো হয় নাই। তাহলে এটা উনি যদি আমাকে না বলতেন, আমি এটা বুঝতাম কখনো? বুঝে গেছে পুতুলবাবু? এরকম না বললে, খোলামেলা না হলে আমাদের মধ্যে লজ্জাবোধ থেকে গেলে হবে না। শরম লজ্জায় সংকোচ ত্যাগ করে প্রশ্ন আদি, আমরা তো পূর্বেই বলছি, আমরা এখানে কেউ টিচার না, সবাই আমরা সমান সমান, সবাই আমরা বই দেখে দেখে পড়তেছি না, কেউ তো আমরা এখানে মাস্টারগিরি করতেছি না, না সবাই পড়তেছি। যে হয়তো আমি একটু বানতে বিদায়, আমার একটু সময় আছে বেশি বিদায়, একটু আপনাদের থেকে হয়তো বেশি চর্চা করতেছি, কথা এটা, অন্য কোনো তফাৎ ব্যবধান কিন্তু এখানে নেই, সবাই আমরা এখানে সমান সমান। তাহলে আজকের মতো ক্লাস শেষ করে ফেলি। আপনারা এটা পড়েন, পড়ার পরে যদি কোনো আরও প্রশ্ন উৎপন্ন হয় জানাবেন। লিপিকা বড়ুয়ার কোনো উত্তর দেন নাই, এতে আমি মনে করতেছি যে আপনি নাইও ক্লাসের আশেপাশে।
আরো কয়েকজন জয়েন করছেন, এদের আমার কাছে নামও সেভ করা নাই। যাই হোক, আজকে আমরা এখানে শেষ করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যের রাশি অনন্ত চক্রবালী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভবতী অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।